লার্নিং রেট ডিসাইড করে একটা মডেল কত ফাস্ট কনভার্জ করবে। লার্নিং রেট ডিসাইড করে একটা মডেল কত ফাস্ট কনভার্জ করবে। লার্নিং রেট যদি স্মল হয়ে থাকে তাহলে ইটারেশন বেশি লাগে। লার্নিং রেট স্মল হলে ইটারেশন বেশি লাগে। লার্নিং রেট আইডিয়াল হলে ঠিকভাবে কনভার্জ করে, কিন্তু লার্নিং রেট যদি লার্জ হয়ে যায় তাহলে কনভার্জ করবে না। লস কার্ভটা হচ্ছে অনেক ফ্ল্যাকচুয়েট করবে। লস কার্ভ ফ্ল্যাকচুয়েট করবে আর ইনক্রিজ করবে, ফ্ল্যাকচুয়েট করবে এভাবে অথবা ইনক্রিজ করবে, একটু ফ্ল্যাকচুয়েট করে তারপর ইনক্রিজ করবে। সো এটা কনভার্জ করবে না। লার্জ হলে কনভার্জ করবে না, স্মল হলেও কনভার্জ করবে না, অনেক বেশি ইটারেশন লাগবে। কনভার্জ করবে স্মল হলে, কিন্তু অনেক বেশি ইটারেশন লাগবে। কিন্তু লার্জ হলে হচ্ছে জাম দিয়ে চলে যাবে, যার কারণে কনভার্জ করবে না, ফ্ল্যাকচুয়েশন করবে এবং ইনক্রিজ করবে। আইডিয়ালের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের লস কার্ভটা পার ইটারেশনে এরকম হয়ে থাকে, কিন্তু যদি স্মল হয় তাহলে একদম খুব কম চেঞ্জ আসে। আর লার্জের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করে। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্রত্যেকটা ইটারেশনে একটা করে এক্সাম্পল নেওয়া হয়, এবং এই একটা এক্সাম্পল হচ্ছে মানে তাহলে ব্যাচ সাইজ ইকুয়াল টু 1 এবং একটা এক্সাম্পল র্যান্ডমলি চুজ করা হয়। যেহেতু একটা ব্যাচে একটাই এক্সাম্পল, তাই অনেক বেশি ইটারেশন লাগে কনভার্ট করতে, অনেক নয়েজি হয়ে থাকে, ট্রেনিং এর টাইমে ভ্যারিয়েশন বেশি থাকে। প্রত্যেক ইটারেশনে লস ডিক্রিজের থেকে ইনক্রিজ বেশি হয়ে থাকে। এন্টার ট্রেনিং এ লস কার্ভটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এন্টার ট্রেনিং টাইমে হচ্ছে লস কার্ভ ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এটা হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে ব্যাচ সাইজ 1 হয়ে থাকে। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে ব্যাচ সাইজ 1 হয়, এক্সাম র্যান্ডমলি চুজ। মিনি গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে ব্যাচ সাইজ হচ্ছে 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে, মানে এখানে আমরা সাবসেট চুজ করে থাকি। কিন্তু এখানে বেশি ছোট হয়ে গেলে সেটা স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর বড় হয়ে গেলে ফুল ব্যাচের মতো কাজ করে। ফুল ব্যাচে একটা ব্যাচের ভেতরে সব এক্সাম্পল দিয়ে দেওয়া হয়, যার কারণে একটা ইটারেশন কমপ্লিট হলে ফুল ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। টোটালি নয়েজ রিড করা ভালো না, কারণ অল্প নয়েজ থাকলে সেটা লোকাল মিনিমাতে আটকে না, গ্লোবাল মিনিমা খুঁজে বের করতে হেল্প করে। মিনি ব্যাচ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে লস কার্ভটা এরকম হয়ে থাকে। আর যখন আমরা স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিব তখন ফুল টাইমেই হচ্ছে ট্রেনিং টাইমে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। এখানে ফ্ল্যাকচুয়েশন একটু কমে, কিন্তু এখানে এরকম হয়ে থাকে যে স্মল ফ্ল্যাকচুয়েশন থাকে, যেটা ভালো। মিনি ব্যাচটা ভালো কাজ করে ফুল ব্যাচের ক্ষেত্রে। আচ্ছা, অসিলেশন কার্ভ কিভাবে, এরকম যদি অতিরিক্ত ফ্ল্যাকচুয়েশন আসে, এটা আমরা জানি লার্জ আলফার জন্য হয়ে থাকে। তো এরকম অতিরিক্ত ফ্ল্যাকচুয়েশন থাকলে লস কার্ভকে কিভাবে ইমপ্রুভ করা যায়? আমরা জানি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে হচ্ছে ফুল ট্রেনিং টাইমে হচ্ছে ফ্ল্যাকচুয়েশন করতে থাকে। তো এটার জন্য আমরা আলফাকে রিডিউস করতে পারি এবং ব্যাচ সাইজকেও হচ্ছে রিডিউস করতে পারি। ব্যাচ সাইজটা এখানে যেটা করতে হবে, ব্যাচ সাইজ ঠিক করে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট তাই ইউজ করবো, কারণ মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে সবগুলোর ক্ষেত্রেই ভালো। তো এখানে আমাদের মেইন প্রবলেম কি? মেইন প্রবলেম হচ্ছে এখানে আলফা আমাদের রিডিউস করতে হবে, কারণ আমরা জানি লার্জ আলফার জন্য বেশি ফ্ল্যাকচুয়েশন হয়ে থাকে। লস কেন ইনক্রিজ হচ্ছে এখানে হঠাৎ করে, আর এটাকে কিভাবে হ্যান্ডেল করবো? আর লসের শার্প প্রাইস কেন হচ্ছে এখানে? সব আউটলায়ার যদি একটা ব্যাচে চলে আসে, সেক্ষেত্রে ডেটাতে বেশি নান ভ্যালু থাকে, সেগুলো আমাদের হচ্ছে লসকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। সো আউটলায়ার যেন সবগুলো একটা ব্যাচে না চলে আসে, সেজন্য সলিউশন হচ্ছে ভালোভাবে শাফল করতে হবে, র্যান্ডম ভাবে এক্সাম্পল গুলোকে চুজ করতে হবে, নান ভ্যালু গুলোকে রিডিউস করার সলিউশন হচ্ছে ডেটা সেট থেকে নান ভ্যালুকে সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে রিপ্লেস করা। সো আমাদের এরকম শার্প প্রাইস কেন হয়? যদি নান ভ্যালু বেশি থাকে ডেটা সেটে, সেক্ষেত্রে সেটাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে রিপ্লেস করবো। আর যদি একটা ব্যাচের ভেতরে বেশি আউটলায়ার চলে আসে, সেক্ষেত্রে আমরা ব্যাচটাকে শাফেল করবো, র্যান্ডম ভাবে এক্সাম্পল গুলো চুজ করবো ব্যাচের জন্য, যেন হচ্ছে এরকম একটা ব্যাচের ভেতরে সব আউটলায়ার না চলে আসে, এবং নাল ভ্যালুকে সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে রিপ্লেস করে ডেটা সেট থেকে নাল ভ্যালু কমাবো। তাহলে হচ্ছে এরকম শার্প প্রাইস হবে না। তাহলে লসের শার্প প্রাইসের কারণ হচ্ছে নান ভ্যালু আর হচ্ছে আউটলায়ার। আর এরকম অতিরিক্ত ফ্ল্যাকচুয়েশনের কারণ হচ্ছে আলফা লার্জ, সো আলফা রিডিউস করতে হবে। এখানে ভ্যালিডেশন টেস্টের উপরে আর ট্রেন টেস্টটা নিচে। তো এরকম কার্ভের ক্ষেত্রে ট্রেনিং থেকে ভ্যালিডেশন টেস্ট সেটা হচ্ছে লস বেশি হয়, শার্প প্রাইসকে, যেটা শার্প প্রাইসকে ইন্ডিকেট করে। সো ভ্যালিডেশন টেস্ট সেটা কেন হচ্ছে বেশি হচ্ছে, মানে এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ট্রেনিং এ লস ভালো কাজ করছে, কিন্তু টেস্টিং এ গিয়ে লস বেশি বেড়ে যাচ্ছে। এটা রিজন হচ্ছে তার মানে টেস্টিং ডেটাকে জেনারেলাইজ করতে পারছে না।
যখন আমাদের টেস্ট ডেটাকে জেনারেলাইজ করতে পারে না, এটা একটা রিজন হতে পারে যে ওভারফিটিং, যে ট্রেনিং ডেটা অনেক ভালো মতো কাজ করছে। সো আমরা এখানে রেগুলারাইজেশন ইউজ করে ওভারফিটিং কে সলভ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, এটা পেনালাইজ করে থাকবে ওভারফিটিংটাকে। লার্নিং রেট আর রেগুলারাইজেশন রেটের ক্ষেত্রে যেটা হয়, রেগুলারাইজেশন রেটকে আমরা যদি ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাহলে যখন আমাদের আলফা বেশি হাই হয়ে থাকে তখন হচ্ছে আমাদের ফ্ল্যাকচুয়েশন বেশি হয় লার্জ লার্জ আলফার জন্য। সেক্ষেত্রে আমাদের মডেলটা ওভারফিট করে, জিরো থেকে ডাব্লিউ দূরে সরে যায়, জিরো থেকে ডাব্লিউটা দূরে সরে যায়। আর হাই ল্যামডার ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের রেগুলারাইজেশন রেট অনেক বড় থাকে, সেক্ষেত্রে আন্ডারফিট করে। সো ওভারফিট হলে আমাদের ল্যামডা বাড়াতে হবে, আর যদি আন্ডারফিট করে তাহলে আমাদের আলফা বাড়াতে হবে। আলফা কি করে, জিরোর দিকে পুশ করে ডাব্লিউ কে। আর সরি, এটা হচ্ছে রেগুলারাইজেশন রেট। রেগুলারাইজেশন রেট কি করে, ডাব্লিউ কে জিরো দিকে পুশ করে। আর হচ্ছে আলফা কি করে, ডাব্লিউ কে জিরো থেকে সরিয়ে নিয়ে আসে। আলফা যখন ছোট হচ্ছে, রেগুলারাইজেশন বেশি হলে তখন মডেল পুয়ার প্রেডিকশন দিচ্ছে, মানে আন্ডারফিট করছে, টেস্ট ট্রেনিং ডেটার ক্ষেত্রে ভালো কাজ করছে না। আর যখন হচ্ছে আলফা বড় হয়ে যাচ্ছে তখন আবার ওভারফিট করছে। সো আমাদের ল্যামডা আর আলফার ইকুইলিব্রিয়ামকে খুঁজতে হবে, যেটা হচ্ছে আন্ডারফিটও হতে দিবে না, ওভারফিটও হতে দিবে না। আর্লি স্টপিং হচ্ছে ওভারফিটকে অ্যাভয়েড করার একটা ওয়ে হতে পারে, কিন্তু এটা বেশি একটা ভালো অ্যাপ্রোচ না। কারণ এখানে যেটা করা হয় যে ওভারফিটিং হওয়ার আগেই হচ্ছে লস কার্ভ ইনক্রিজ করার আগেই হচ্ছে ট্রেনিংটাকে এন্ড করে দেওয়া। হঠাৎ করে মাঝখান থেকে ট্রেনিং এন্ড করা কখনোই ভালো ব্যাপার না, বাট এটা মডেলের কমপ্লেক্সিটি কমে যায় এবং ফুললি কনভার্ট করার আগে স্টপ করা হয় বলে এখানে এটাকে রিয়ারলি অপটিমাল বলে। মানে এটা সবসময় অপটিমাল হয় না আর কি, বাট এটা কুইক অ্যান্ড ইজি হয়ে থাকে, এটা মডেলের কমপ্লেক্সিটি কমায়। এটার ক্ষেত্রে আমাদের মডেলটা ওভারফিট থেকে বেঁচে যায় এবং ট্রেনিং এন্ড হওয়ার আগে হচ্ছে স্টপ করে দেওয়া হয়। সো রেগুলারাইজেশন তখন ইউজ করবো যখন ওভারফিট হবে, আর ওভারফিট না হয়ে আন্ডারফিট হলে তখন আমরা আলফা বাড়িয়ে দিব। সো এখানে যেহেতু টেস্ট ডেটা ভালো কাজ করছে না, এখানে ট্রেনিং ডেটাটা ভালো কাজ করছে, সো এখানে ওভারফিটিং হচ্ছে। সো এখানে আমাদের রেগুলারাইজেশন রেটটাকে বাড়িয়ে দিতে হবে, যেন হচ্ছে এটা টেস্টিং ডেটার ক্ষেত্রে ভালো জেনারেলাইজ করতে পারে। এটার ক্ষেত্রে রেগুলারাইজেশন রেট কি করে, ডাব্লিউ কে জিরো দিকে পুশ করে, আর আলফা হচ্ছে জিরো থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। লস কার্ভে যদি এরকম রিপিটিং সিকোয়েন্স থাকে তাহলে এটাকে চ্যারাটিক লস বলে। মানে এখানে একটা রিপিটিং সিকোয়েন্স আছে, সার্টেন নাম্বার অফ ইটারেশন পরে হঠাৎ করে এরকম চ্যারাটিক লস কেন হয়ে থাকে। এখানে ডেটা সেটে যদি রিপিটিং ডেটা থাকে বা সেম ডেটা থাকে, লাইক এক্সাম্পল 1 থেকে 10 যে ডেটা, আবার 11 থেকে 20 পর্যন্ত সেম ডেটা রাখা, এই তখন হচ্ছে এরকম সেম প্যাটার্ন অফ সিকোয়েন্স দেখা যায়। তো ডেটা রিপিটেশন রিমুভ করার জন্য আমরা যেটা করব, ডেটা ইউনিক রাখবো এবং শাফল ইউজ করব, ডেটা র্যান্ডমলি সিলেক্ট করব। শাফল ইউজ করব, ডেটা র্যান্ডমলি সিলেক্ট করব এবং ইউনিক ডেটা রাখবো। ডেটা ডুপ্লিকেশন গুলোকে রিমুভ করে দিব। আর এখানে শার্প প্রাইস হচ্ছিল নান ভ্যালুর জন্য এবং আউটলায়ারের জন্য। একই ব্যাচের ভেতরে আউটলায়ার বেশি হয়ে গেলে নান ভ্যালুকে রিপ্লেস করবো সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে। আর রেগুলারাইজেশন দিয়ে আমরা ওভারফিটিং কে হ্যান্ডেল করবো। এখানে হচ্ছে ওভারফিটিং হচ্ছে, এখানে আমাদের ডেটা শার্প প্রাইস হচ্ছে আউটলায়ারের জন্য এবং নান ভ্যালুর জন্য। এখানে রিপিটিং সিকোয়েন্স হচ্ছে ডেটা রিপিটেশনের জন্য। আর এখানে ফ্ল্যাকচুয়েশন বেশি হচ্ছে আলফা লার্জ হওয়ার জন্য। আলফা লার্জ হয়ে গেলে রেগুলারাইজেশন রেটকে বাড়ানোর ট্রাই করব এবং সেক্ষেত্রে এখানে আলফাকে রিডিউস করার ট্রাই করব। মিনি ব্যাচ স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের লস কার্ভ কম ফ্ল্যাকচুয়েট করে থাকে, নয়েজ এখানে কমে যায়। সো যখন আমরা দেখবো যে অনেক বেশি নয়েজ, তখন হচ্ছে মিনি ব্যাচ স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করা ভালো, যেখানে হচ্ছে আমরা ব্যাচকে ছোট ছোট সাবসেটে ভাগ করে থাকি। টোটাল ডেটা সেটকে ছোট ছোট সাবসেটে ভাগ করে থাকি এবং প্রত্যেকটা সাবসেটকে একটা ব্যাচ করা যেতে পারে।